দৌড়াচ্ছি আমি, ঠিকমতো দৌড়াতে পারছি না, তবুও পালাচ্ছি না। নিজের বিয়ে থেকে পালিয়ে যাচ্ছি না, বরং নিজের বিয়ের আসরের দিকেই যাচ্ছি। আমি হয়তো প্রথম মেয়ে যে বিয়েতে রাজি না থাকা সত্ত্বেও বিয়ে করার জন্য মণ্ডপে ফিরে আসছি। ও, পরিচয়টাই তো বলা হয়নি। আমি কিম তেয়ং, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আর যার থেকে পালাচ্ছি সে হচ্ছে শহরের মস্ত বড় মুখোশধারী গুন্ডা জিয়ন জংকুক। আমার মনে হয় তিনি একটি সাইকো। বাড়ির সামনে এসে রীতিমতো হাঁপাচ্ছি। এই বিউটিশিয়ানদের কত করে বললাম হালকা সাজ দিতে, তবুও 10 কেজি মেকআপ লাগিয়ে দিল। আবার বলে, ম্যাম দিস ইজ ট্রেন্ডিং ব্রাইডাল লুক। কিন্তু বাড়িতে ঢোকার সাহস পাচ্ছি না, কেমন জানি সব নিশ্চুপ হয়ে আছে। মনে হচ্ছে মৃত্যুপুরী, কোনো সারা শব্দ নেই। এতক্ষণে বোধহয় বরযাত্রী এসে বসেছিল। বাবাকে না জানি কত হেনস্থা হতে হয়েছে। আমার বাবা আবার অতি আবেগী মানুষ, অলরেডি একবার স্ট্রোক করেছেন আমি বিয়েতে রাজি হয়নি বলে। ছেলের বাবা মস্ত বড় বিজনেসম্যান, শহরে বাড়ি গাড়ি সবই আছে। যখন বললাম ছেলে কি করে, তখন বাবার জবাব ছিল, বাবার পরে এই বিজনেস ছেলেই তো সামলাবে। মনে হচ্ছে ছেলে 1 নম্বরের নিকম্মা, বাবার হোটেলে খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। কি কপাল আমার। যাই হোক, নিজেকে একটু শান্ত করে মেন ডোর ধাক্কা দিতেই আমার পায়ের কাছে ভারী কিছু পড়লো। তাকিয়ে দেখি আমার হবু বর্মশাই আধমরা হয়ে পড়ে আছে, আর সামনে সাক্ষাৎ সাইকো পায়ের ওপর পা তুলে বরের আসনে বসে আছে। আমার পাশ দিয়ে সুসুর করে কতগুলো কালো জটলা ঢুকে গেল, আর ওই সাইকোর পাশে গিয়ে দাঁড়ালো। আমি তো হতবাক, এই লোকটা কিনা এতক্ষণ আগে আমার পিছনে ছিল, তাহলে কেন এলো এরা? আবার আমার বেচারা হবু বরকে মেরে আধমরা করে ফেললো। ভয়ে ভয়ে বাবার দিকে তাকাচ্ছি, বাবাকে দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে আমার দিকে তেড়ে আসছে। এই বুঝি আমার নরম গালটা থাপড়ে ভোঁতা করে দিল বাবা। লেহেঙ্গাটা খামচে ধরে খিচে দাঁড়িয়ে আছি, তখনই ঠাস ঠাস করে কয়েকটি শব্দ হলো, কিন্তু আমি ব্যথা পেলাম না কেন? নাকি ভয়ের চোটে ব্যথা ভুলে গেছি? না, ঠিক আমার গালে পড়েনি, পড়েছে বেটার নিকম্মার গালে। বাবা ওই সাইকোটাকে কিছু না বলে ওই ছেলেকে মারছেন কেন? ওই ছেলেকে মারা হলে বাবা আমার দিকে এগিয়ে আসলেন। বাবাই, আসলে আমি নিজেকে প্রস্তুত করছি মার খাওয়ার জন্য, কিন্তু আমার চিন্তায় 1 মগ পানি ঢেলে বাবা আমাকে জড়িয়ে ধরলেন। তুমি ঠিক আছো মা? ওই শয়তানটাকে বিয়ে করতে হবে না তোমার। একে তো আমি বলে লাঠি দিল ছেলেটির গায়ে। ছেলেটি বাবা মা এগিয়ে আসতে গিয়েও আসতে পারলো না, সাইকোর ওই কালো জল্লাদ মানে বডিগার্ডের কারণে। আমি ঠিক বুঝতে পারছি না কি হলো। তখনই বাবা বলল, আমার মা মরা মেয়েকে আমি রাজকন্যা বানিয়ে রেখেছি, সে কারো রানীই হবে, সতীন নয়। এই ছেলে আগেও একটা বিয়ে করেছে, আবার আমার প্রিন্সেসকে বিয়ে করতে চাই। কেউ ওকে ধরে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আসো। মা, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে আরো বড় ঘরে বিয়ে দেব। আমি তো হাঁপ ছেড়ে বাঁচলাম, আমার তো লুঙ্গি ডান্স করতে মন চাচ্ছে, কিন্তু বাবার সামনে দুঃখী দুঃখী ফেস নিয়ে বললাম, বাবাই আমি এমনিতেও তোমাকে ছেড়ে যেতে চাচ্ছিলাম না, আর যেহেতু এই বিয়ে ভেঙে গিয়েছে তাই আর বিয়েই করব না। তখনই আশেপাশের মানুষ কেমন জানি কানাঘুষো করতে লাগলো। এদের কখনো দেখেছি বলে মনে পড়ছে না। তাদের অনেকেই আমাকে অপয়া উপাধি দিয়ে ফেলেছে। আমি নাকি আমার মাকে খেয়েছি, এখন যার সাথে বিয়ে হবে তাকেও খাবো। আমরা 2 বোন, আমার বড় বোনের নাম হচ্ছে লিজা আর আমার নাম তেয়ং, তবে বাবা তে বলেই ডাকেন। আমার বড় বোন আমার থেকে 8 বছরের বড়। আমার মা রিস্ক নিয়েই আমাকে নিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। আমাকে জন্ম দেওয়ার কয়েক ঘন্টা পরই তিনি মারা যান অতিরিক্ত ব্লিডিং এর কারণে। বাবা আমাকে খুব ভালোবাসতেন, তাই আর কখনো বিয়ে করেননি। আমি নাকি আমার মায়ের মতো দেখতে প্রায়, ছোটবেলা থেকে এমনটাই শুনেছি। আমাকে ছোটবেলায় ফুপি অপয়া বলেছিল বলে বাবা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন। আমার মাঝে তিনি মাকে খুঁজে পান, তাই আমার প্রতি ভালোবাসাটা বেশি তার। সবার আওয়াজ হঠাৎ থেমে গেল, চারপাশে পিনপিন নীরবতা। তার মধ্যে সাইকো এসে বাবাকে বলল সে আমাকে বিয়ে করতে চায়। বাবা তো খুশিতে গদগদ। তাকে জামাতা তো সে কবেই মানতে চেয়েছিলেন, কিন্তু আপু পালিয়ে যাওয়ায় বিয়েটা হয়নি। সে অনেক কাহিনী, কিন্তু আমি বেঁকে বসলাম। এই বিয়ে আমি কিছুতেই করব না, যাই হয়ে যাক না কেন।
দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিলাম। দরজা ধাক্কানোর প্রবল শব্দ কানে আসছে, কিন্তু আমি খাটের কোণে বসে আছি। বাবার ডাকেও আজ সাড়া দিলাম না। অন্য কেউ হলে রাজি হয়ে যেতাম, কিন্তু এই সাইকোটাকে আমি কিছুতেই বিয়ে করব না। তখনই বিকট শব্দে আমার দরজাটা শহীদ হলো, আর সাইকো ভিতরে ঢুকলো। বাবা ঢুকতে চাইলে বলল সে একা কথা বলতে চায়। বাবা দ্বিমত করেননি। তার সেই বডিগার্ডগুলো দরজা ধরে দাঁড়িয়ে আছে, আর সে ভিতরে ঢুকে আমার পাশে বসলো। আমি কিছুটা ভিতরে চেপে গেলাম। বিয়ে করতে চাও না কেন আমায়? আপনার মতো একটা মানুষরূপী শয়তানকে আমি কখনোই বিয়ে করব না। কথাটা বলে শেষ করতেই পকেট থেকে কিছু একটা বের করে আমার গলায় চেপে ধরলো। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। আর একটা কথা বললে গলা কেটে দুই ভাগ করে ফেলবো। চুপচাপ বিয়ের জন্য রাজি হয়ে যাও, না হয় বলেই ছুরিটা আরো চেপে ধরলো। আমি কিছুটা ভয় পেলেও শান্ত কণ্ঠে বললাম, এসব ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। আমি কিছুতেই বিয়ে করব না। তুমি ভাবছো ভয় দেখাচ্ছি আমি তোমাকে, তাই না? ভয় দেখাচ্ছি, দাঁড়াও তোমাকে ট্রেলারটা দেখাই আগে। বলে হাতে চেপে ধরলো আমার, আর ছুরি আমার হাতে ঘষতে লাগলো। আমি ভয়ে হাত টানছি আর বলছি, আমার হাত ছাড়ুন বলছি, না হয় আমি চিৎকার দেব। ছাড়ুন বলছি। হাত ছাড়ানোর চেষ্টা যথেষ্ট করছি। টানাটানি এক পর্যায়ে সে আমার হাতে ওই ছুরি দিয়ে টান দিল। আমি গগন কাঁপানো এক চিৎকার দিলাম। হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে, আর আমি অশ্রুসিক্ত নয়নে তার দিকেই চেয়ে আছি। হাতের যন্ত্রণায় প্রাণ যাওয়ার মতো অবস্থা আমার। টপ টপ করে রক্ত পড়ছে, কিন্তু কিছুতেই হাত ছোটাতে পারছি না। জান, কষ্ট হচ্ছে, আর একটু কষ্ট করো। দেখো তোমার শরীর থেকে রক্ত কমে গেলে তুমি উইক হয়ে যাবে, আর আমি তখন তোমাকে সহজেই বিয়ে করতে পারবো। রাজি হয়ে যাও তাড়াতাড়ি জান, রাজি হয়ে যাও। বলে হাতের ক্ষতস্থানে টাচ করতে লাগলো। জানি না কেন, বাট টাচ করার সাথে সাথে মনে হচ্ছে কলিজা ছিঁড়ে আসছে। আমি কান্না করে বলা শুরু করলাম, প্লিজ আমাকে ছেড়ে দিন, খুব কষ্ট হচ্ছে আমার, ছাড়ুন আমাকে। আমারও তো কষ্ট হচ্ছে, দেখো খুব খুব কষ্ট হচ্ছে। আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু খুব শান্তি লাগছে তোমাকে কান্না করতে দেখতে। তার দিকে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটা মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে? এখন বুঝতে পারলাম সে আমার কাটা স্থানে লবণ লাগাচ্ছে। কতটা নির্দয়। তার চোখে পানি, কিন্তু মুখে হাসি। এ কেমন ভালোবাসা তার! পাশ থেকে ছুরিটা উঠিয়ে আমার আরেক হাতে টাচ করতে আমি ছিটকে সরে গেলাম। আমার সাথে এমন করবেন না প্লিজ, ছেড়ে দিন আমাকে। ছাড়বো, সত্যিই ছেড়ে দেব, কিন্তু তার আগে রাজি হও। তুমি রাজি হলেই তো সব ঠিক হয়ে যাবে। আমি কিছুতেই আপনার মতো নির্দয় মানুষকে বিয়ে করব না। দরকার হয় মেরে ফেলুন আমাকে। কথাটা বলার সাথে সাথে তীব্র গতিতে আমার পাশ দিয়ে ছুরিটা গিয়ে দেওয়ালে আঘাত করলো। আর একটু ডানে থাকলেই হয়তো আমার চোখে গিয়ে লাগতো। খুব পার্শ্বভাবে মেপে মারা, যাতে আমার পাশ ঘেঁষেই যায়। ভয়ে আমার কথা যেন গলায় আটকে গেল। হঠাৎ করেই ভায়োলেন্ট হয়ে গেল। সে যা পারছে তাই ছুঁড়ে মারছে। তুমি বিয়ে করবে না তো আমায়? ঠিক আছে, তাহলে আর বাঁচিয়ে রেখে লাভ কি? হ্যাঁ ঠিক, মেরে ফেলুন আমায়, কারণ বেঁচে থাকতে কখনো আপনার কথা শুনবো না আমি। সে আমার কাছে এসে চোয়াল শক্ত করে চেপে ধরে বলল, শুনবে শুনবে, বেঁচে থাকতেই শুনবে। কাকে মারবো সেটা তো আগে শোনো। তখনই দরজার বাইরে থেকে বাবার আওয়াজ শোনা যাচ্ছে। মা, তুমি ঠিক আছো তো? জাংকুক, সব ঠিক আছে বাবা? এতক্ষণ লাগছে কেন তোমাদের? আমি ভীত নয়নে তার দিকে তাকিয়ে আছি, আর মনে মনে বলছি, আল্লাহ যা ভাবছে তা যেন না হয়। একদম ঠিক ভাবছো তুমি জান। আমি যদি আমার প্রিয় জিনিস না পাই, তাহলে অন্য কারোর প্রিয় জিনিস আমি রাখি না, কারণ তাকে সুখে দেখলে আমার বড্ড কষ্ট হয়। ঠিক এইখানে বলেই বুকের বাঁ পাশে ইশারা করলো। না, আপনি এটা করবেন না। যা করার আমার সাথে করুন, কিন্তু আমার বাবাকে ছেড়ে দিন। তার মানে তোমার প্রিয় জিনিস তোমার বাবা? তাহলে তার এই দুনিয়াতে থাকার অধিকার নেই। তোমার প্রিয় জিনিস তো শুধু আমি হব, শুধু আমি। তাহলে তো তোমার বাবাকে। আমি চিৎকার করে বলে উঠলাম, না, আপনি এটা করতেই পারেন না, এরকম করবেন না প্লিজ বাবা।
কিন্তু যতই চিৎকার করছি অপর পাশ থেকে কোনো আওয়াজ আসছে না। বাবা কি আমার আওয়াজ শুনছে না? পরে বুঝতে পারলাম আমি বাবাকে বলে রুমটা সাউন্ড প্রুফ বানিয়েছিলাম, যাতে রাত বিরাতে লাউড স্পিকারে মিউজিক শুনলে বাবার ডিস্টার্ব না হয়। আমার আবার হুটহাট করে রাতে সাজার ইচ্ছা হয়, আবার নাচারও ইচ্ছা জাগে। মিউজিক ছেড়ে দিয়ে ওরা ধরা নাচের, কিন্তু এই জিনিসটাই আজ কাল হয়ে দাঁড়ালো। বাবা কিছুতেই আমার আওয়াজ শুনছে না, আর না এই জানোয়ারটার আওয়াজ শুনছে। আমি তো এটাই করব। তুমি দেখতে চাও আমি করতে পারি কিনা? ওকে ওয়েট। আমাকে ছেড়ে দিয়ে ছুরিটা উঠিয়ে নিল, তারপর দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এবার বুঝি বাবাকেও হারিয়ে ফেললাম। দৌড়ে গিয়ে তার হাত ধরে ফেললাম। না প্লিজ, আমি রাজি। আপনি যা বলবেন আমি সব কিছুতেই রাজি, শুধু বাবাকে ছেড়ে দিন। তুমি এত ভালোবাসো তাকে। আমার এখন কষ্ট হচ্ছে, কি করব? এরপর থেকে তুমি আর তার সাথে কথা বলতে পারবে না, তাহলে আর ভালোবাসবে না। তুমি শুধুই আমাকে ভালোবাসবে। শক্ত করে জড়িয়ে ধরে বলো। এই মুহূর্তে তাকে ছোট বাচ্চার মতো মনে হচ্ছে, যে খেলনার জন্য বায়না করছে, কিন্তু এটা কোনো বাচ্চা নয়, বরং ঠান্ডা মেজাজের সাইকো। আমার কাছে আর কোনো অপশন নেই। কেন আমি এতটা হেল্পলেস? আমার ইচ্ছা হচ্ছে তাকে খুন করে ফেলি, কিন্তু আমি অসহায়। এদের মতো জানোয়ারদের জন্য নারীরা এত অসহায়। এরা পাওয়ার দিয়ে সব কিছুই করতে পারে, এমনকি মানুষও কিনতে পারে। আমি চুপচাপ খাটের কোণে বসে আছি। সাজ অনেক আগেই নষ্ট হয়ে গেছে, চোখের নিচে কাজল লেপটে আছে। আমি এখন কান্না করছি না, কিন্তু চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। পানিটাও বেইমানি করছে, যত চাচ্ছি না পড়ুক ততই আরো বেশি করে পড়ছে। হাতে খুব যত্ন সহকারে ব্যান্ডেজ করে দিয়েছে সে। এত আলতো করে দিয়েছে যেন মনে হচ্ছিল ব্যথা আমার নয়, তার লেগেছে। বারবার বলেছিল ব্যথা লাগেনি তো। সব নাটক। ব্যান্ডেজ শেষ করে দরজার দিকে এগিয়ে গিয়ে আবার ফিরে আসলো, তারপর ছুরিটা হাতে নিল। আমি তাকিয়ে ভয় পেয়ে গেলাম, আবার না জানি কি করে। ভয়ে আড়ষ্ট হয়ে বসে আছি। ছুরিটা নিয়ে কয়েকবার ঘুরিয়ে দেখছে আর আমার দিকে তাকিয়ে হাসছে, তারপর হুট করে নিজের হাতে টান দিয়ে দিল। আমি ভয়ে জোরে চিৎকার করে দূরে সরে গেলাম। মুহূর্তেই রক্তে মেঝে লাল হয়ে যাচ্ছে, আর সে হাসছে, ঘর কাঁপিয়ে হাসছে। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো আমার হাত কেটেছি, দেখো। বলেই রক্তমাখা হাত আমার দিকে এগিয়ে দেয়। সেই হাতটি দেখে আমার ভয় লাগতে শুরু করলো। নিজের হাত কাটতে যার হাত কাঁপলো না, সে অনায়াসে খুন করতে পারবে। উনি সত্যি একটা সাইকো। প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন। তা বললে তো হচ্ছে না সোনা। একটু পর আমাদের বিয়ে। ওঠো, ঝটপট ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। তোমার এই কাজল যে লেপটে আছে সেটা দেখতে কত খারাপ লাগছে দেখো। পরে ফটোশুটে কেমন দেখাবে তোমাকে, তাই তাড়াতাড়ি মেকআপ ঠিক করো তো। সবাই যাতে বলে জিয়ন জংকুকের বউ সবচেয়ে সুন্দরী, না হয় তোমাকে। বলে রক্তমাখা হাত দিয়ে আমাকে ধরতে যায়। তখনই দরজা সরানোর শব্দ আসে, আর বাবা হুড়মুড় করে রুমে ঢোকে, আর সে আমার থেকে দূরে সরে যায়। ফ্লোরে রক্ত দেখে বাবা চিল্লিয়ে ওঠে, আর আমার হাতের দিকে তাকিয়ে দেখে হাতে ব্যান্ডেজ করা। কি হয়েছে তোমার আম্মু? হাতে ব্যান্ডেজ কেন? আমি ঢোক গিলে কিছু বলতেই যাব, তার আগেই জংকুক বলে উঠল, তেমন কিছু না আঙ্কেল, জাস্ট একটু কেটে গেছে, আমি ব্যান্ডেজ করে দিয়েছি, তাই সমস্যা হবে না। এ কি, তোমার হাত দিয়ে রক্ত পড়ছে কেন? কি হয়েছে একটু বলবে তোমরা? দুজনের হাত কাটলো কি করে? তে কিছু করেছো তুমি? না আঙ্কেল, তের কোনো দোষ নেই। আসলে আমি ভেবেছিলাম আমার সাথে হঠাৎ বিয়েটা মেনে নিতে পারেনি ও, কিন্তু আমি ভাবতে পারিনি ও আমাকে এত ঘৃণা করে যে সুসাইড করতে চাইবে। মাথা নিচু করে বলল জংকুক। সুসাইড করতে চাইবে মানে? ও নিজের হাত নিজে কেটেছে? আঙ্কেল, আমি দেখে প্রথমে নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না, তাই প্রথমে বাধা দিতে পারিনি। তাই পরের বার যখন কাটতে নিয়েছিল আমি বাধা দিয়েছি, আর দেখুন আমার হাত কেটে গিয়েছে। তে, তুমি সুসাইড করতে চেয়েছিলে? তুমি এতটা নিচে নেমে যাবে আমি ভাবতে পারিনি। আজ মনে হচ্ছে আমি তোমাকে শিক্ষা দিতে পারিনি। ব্যর্থ বাবা আমি।
বাবাকে এতটা ডিসঅ্যাপয়েন্টেড হতে কখনোই দেখিনি আমি। আমার বুক ফেটে কান্না আসছে। এবার বুঝতে পারলাম এই লোকটি কেন নিজের হাত কেটেছে। বাবা, আমি কিছু বলতে গিয়েও ওই সাইকোর দিকে তাকিয়ে চুপ করে গেলাম, আর তার চোখের দিকে তাকিয়ে সত্য বলার সাহস হয়নি। যদি আমি বাবাকে সত্যিটা বলি তাহলে এই লোকটাকে আমি ঘৃণায় দৃষ্টি সরিয়ে নিলাম। জঙ্কুক, তোমাকে কিভাবে আসলে সরি বলবো তার ভাষা আমার নেই। তুমি অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো, তে তোমাকে ডিজার্ভ করে না। ওর হয়ে আমি ক্ষমা চাইছি তোমার কাছে। না আঙ্কেল, এ কি বলছে? এই বিয়ে না হলে তের সম্মান থাকবে না। তাছাড়া আমার একটা রেপুটেশন আছে, তাই না? তেকে আমার বউ হতেই হবে। আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, মানে আমি ওকে বিয়ে করবই, আপনি চিন্তা করবেন না। তাছাড়া আমি তেকে খুব সুন্দর করে বুঝিয়েছি, তে এখন রাজি, তাই না তে? আমার দিকে তাকিয়ে বলল। আমি বাবার দিকে চেয়ে আছি। এই প্রথম বাবার চোখে ক্ষোভ দেখলাম। মনে হচ্ছে খুবই আশাহত হয়েছেন তিনি। দেখো, ছেলেটির সাথে এত বাজে বিহেভ করার পরও ও তোমার সম্মানের কথা ভাবছে। তুমি আজকে আমার মাথা নিচু করিয়ে দিলে। তুমি আর তোমার বোনের মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনেই আমার সম্মানের কথা ভাবলে না। যদি আমাকে বাবা হিসাবে মেনে থাকো তাহলে বিয়েটা করে নিও। বলেই বাবা রুম ত্যাগ করলেন, আর জঙ্কুক হাসিতে ফেটে পড়লেন, যেন আমার এই অসহায় চাহনি তাকে পৈশাচিক আনন্দ দিচ্ছে। আজ প্রথম মনে হচ্ছে আপু ঠিক কাজ করেছে। না হয় আপু কি করে বেঁচে থাকতো এই মানুষরূপী সাইকোটার সাথে। লেটস গো বউ, বিয়ের সময় শেষ হয়ে যাচ্ছে তো, পরে কিন্তু আমি অপশন বি কার্যকর করে ফেলবো। মানে তোমার বাবাকে? ঘাড় বাঁকা করে বলল জঙ্কুক। আমি ফ্রেশ হয়ে নিচে এলাম। কিছুক্ষণের মধ্যেই সারা বাড়ি মানুষের গমগম করছে। প্রায় শখানেক সাংবাদিক ওই মানুষটিকে ঘিরে আছে। আর থাকবে নাই বা কেন? ইন্ডাস্ট্রিয়ালিস্ট জিওন জঙ্কুকের বিয়ে, যে কিনা এই দেশের ইউথ আইকন। হাজারো তরুণ রোজ তার মতো হওয়ার স্বপ্ন দেখে, আর হাজার তরুণী তাকে নিয়ে ঘর বাঁধার। কেউ বিশ্বাস করবে সাংবাদিকদের সাথে কথা বলা এই লোকটি কিছুক্ষণ আগে এক ভয়ানক পৈশাচিক খেলায় মেতেছিল। বিভিন্ন ভঙ্গিমার ছবি আর ভিডিও শেষে বিয়ের পালা এলো। মনে হচ্ছিল কোথাও একটা লুকিয়ে পড়ি, যেখানে এই সাইকোর পৌঁছানো সম্ভব নয়। কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে সেই ইচ্ছাটা চেপে গেলাম। কবুল বলার পূর্বে তার লোক দেখানো প্রপোজ একসেপ্ট করলাম। সবার মুখে একটাই কথা, আমি অনেক ভাগ্য করে এমন স্বামী পেয়েছি। তাদের কি করে বলি এই লাভিং চেহারার পেছনে লুকিয়ে আছে আস্ত একজন সাইকো, যে কিনা নরপিশাচ থেকে কম নয়। সন্ধ্যা 7টা নাগাদ বিয়ে সম্পন্ন হয়। আমাদের বাড়ি নরসিংদী এলাকার একটু ভেতরের দিকে। বাবার রাজমহলের মতো বাড়ি করার খুব শখ ছিল, তাই বিশাল জায়গা জুড়ে আমাদের এই বাংলো, যা রাজপ্রাসাদ থেকে কম নয়। আমি এই বিশাল বাড়ির রাজকন্যা। আমার জীবনটা কেমন যেন বিউটি অ্যান্ড দ্য বিস্টের মতো হয়ে গেল। যদিও আমি বিউটি হলেও এই বিস্ট কোনো রাজপুত্র নয়, বরং সত্যিকারের বিস্ট, যার বিশাল প্রাসাদ রয়েছে কিন্তু পিওর হার্টলেস। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর তার বাড়ির দিকে রওনা দিলাম। যদিও আমাদের এখানে রেওয়াজ আছে মেয়েদের বাড়িতে থাকার, কিন্তু সে মানেনি। বাবা আমার সাথে একটা কথাও বলেননি। খুব কান্না পাচ্ছিল, তাই বাবাকে জড়িয়ে ধরতে যাব তার আগেই বাবা চলে গেলেন, আর যাওয়ার আগে বলে গেলেন ওর খেয়াল রেখো। সে বাবাকে নিশ্চিন্তে থাকতে বলেছে, তবে খেয়াল কি রাখবে তা আমার থেকে ভালো কেউ জানে না। গাড়ি যত এগোচ্ছে বুকে চিনচিন ব্যথা ক্রমশ বাড়ছে। মনে হচ্ছে ক্ষুধার্ত সিংহের খাঁচায় যাচ্ছি, আর সে আমার ছিঁড়ে খাওয়ার ফোন দিয়ে আসছে। হঠাৎ গাড়িটি থেমে গেল, কিন্তু আশেপাশে কোনো বাড়ি দেখছি না। সামনে বিশাল এক গোডাউন চোখে পড়ছে। কেন জানি খুব ভয় করছে। এটা কোন জায়গা? আমরা এখানে কেন? বেবি, জানো না ফার্স্ট নাইটে সব হাজবেন্ড তার ওয়াইফকে গিফট দেয়। আমিও দেব তোমাকে তোমার জীবনের সেরা উপহার। আমার হাত ধরে এক প্রকার টেনে ভিতরে নিয়ে গেল। ভিতরে ঢুকতেই নাকে রক্তের গন্ধ ভেসে আসলো। কি বিদঘুটে গন্ধ, মনে হচ্ছে সব বেরিয়ে আসবে। আশেপাশে ছোপ ছোপ রক্তের দাগ। সামনে একজন লোককে বেঁধে রাখা হয়েছে চেয়ারে।
মাথা হেলানো, নিচের দিকে সারা শরীর তার রক্তে মাখামাখি। তখন একজন তার মুখে লাগিয়ে রাখা কালো কাপড়টি সরিয়ে মুখটা তুলে ধরলো। মুখটি দেখতেই আমি চিৎকার দিলাম। এটা সেই লোক যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। লোকটির চোখ দুটো নেই, মুখে মারের দাগ আর গলা কাটা অবস্থায় আছে, যার থেকে এখনো গলগল করে রক্ত পড়ছে। হাতের আঙুলগুলো ভয়ানকভাবে কাটা। আর আমি আর তাকাতে পারছি না। মাথা প্রচন্ড যন্ত্রণা করছে, চারপাশ কেমন যেন ঘুরছে, কানে কিছু কথা শুনতে পাচ্ছি। কেমন লাগছে আমার গিফট? খুব সুন্দর না? আমার তো খুব পছন্দ হয়েছে, তোমার হয়নি? কিন্তু এর জবাব দেওয়ার পরিস্থিতিতে ছিলাম না আমি। ঢলে পড়লাম নিচে। কি হচ্ছে কিছুই বুঝতে পারিনি, তার আগেই জ্ঞান হারিয়েছি। চোখ খুলে নিজেকে আলিশান বিছানায় আবিষ্কার করলাম, চারপাশে ফুল দিয়ে সাজানো। তবে ফুলগুলো কিছুটা চুপসে গিয়েছে সময়ের ব্যবধানে। মাথাটা খুব ভারী লাগছে, মনে হচ্ছে কয়েকশো কেজি পাথর মাথায় উঠিয়ে দেওয়া হয়েছে। মাথা চেপে কোনো প্রকার উঠে বসলাম। কেমন যেন বমি বমি পাচ্ছে। এই এক সমস্যা আমার, খালি পেটে বেশিক্ষণ থাকলেই বমি বমি পাই। কিছুটা পিটপিট করে চারপাশ দেখছি। এই স্থানে এর পূর্বে এসেছি বলে আমার মনে পড়ছে না। পাশে রাখা সেলফের দিকে তাকাতেই একজনের হাস্যোজ্জ্বল চেহারা দেখতে পেলাম। ফর্সা গরম, গোল গোল চোখ, টোল পড়া হাসি, আর সিল্কি চুলগুলো কপাল পর্যন্ত ছড়িয়ে আছে। কি নিষ্পাপ চেহারা! এই চেহারা আমি চিনি, খুব ভালো করেই চিনি। এই চেহারা আমি কি করে ভুলতে পারি? অন্তত আমার হাতের ব্যথা আমাকে এই মুহূর্তে ভুলতে দেবে না তাকে, আর হৃদয়ের ক্ষত সারা জীবন ভুলতে দেবে না। গায়ের গহনাগুলো খুলে সেই পাশের টেবিলে রাখা। এখন গায়ে নাকফুল ব্যতীত অন্য কোনো গয়না নেই। নাকফুলটা আমার মায়ের, তিনি খুব শৌখিন নারী ছিলেন। আমার জন্মের পূর্বেই আমার বিয়ের সকল গয়না তিনি গুছিয়ে গেছেন। আর আপুর জন্মের পূর্বে আপুরগুলো। আমি জ্ঞান হওয়ার পর থেকে মাকে দেখিনি কখনো। আমি জানি না সে কেমন দেখতে, কারণ বাবা তাকে মিস করবেন ভেবে সকল ছবি সরিয়ে ফেলেছিলেন। তবে আমি আমার মাকে খুব ভালোবাসি, আমি অনুভব করতে পারি তাকে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম, তবে বেশি দূর এগোতে পারিনি। মাথাটা হঠাৎ চক্কর দিয়ে উঠতেই পড়তেই যাচ্ছিলাম, কিন্তু কেউ একজন এসে খপ করে চেপে ধরলেন। মাঝবয়সী একজন মহিলা, শরীরে কালো অ্যাপ্রন জড়ানো, হয়তো রান্নাঘর থেকে এসেছেন। তিনি আমাকে ধরে বিছানায় বসিয়ে দিলেন। আমার শরীর কাঁপছে, হয়তো খুব বেশি ভয় পেয়ে গেছিলাম। তিনি আমাকে কিছুটা আশ্বস্ত করলেন যে ভয়ের কিছু নেই, সে আছে আমার সাথে। তবুও কেন যেন কাঁপছি আমি। কিছুক্ষণ বাদে কিছুটা স্বাভাবিক হতেই সে আমাকে দাঁড়াতে সাহায্য করলেন আর ওয়াশরুমের দিকে এগিয়ে নিয়ে গেলেন। ফ্রেশ হয়ে বের হতেই দেখি সে খাবার প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাকে পাশে বসিয়ে খাইয়ে দিলেন। আপু ছাড়া কেউ আমাকে কখনো এত যত্ন করে খাওয়ায়নি। আপুর কথা মনে পড়তেই চোখ দুটো ভরে এলো। আজ প্রায় 2 বছর আমি আপুকে দেখি না। আমি জানি না সে কোথায়। 2 বছর আগে আপুর সাথে জঙ্কুক, মানে বর্তমানে আমার বর, তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আপু বেশ খুশি ছিল বিয়েতে, সবার সাথে হাসি খুশি ভাবেই ফাংশনে ছিল। কিন্তু হলুদের দিন তাকে মেহেন্দি পরানোর পর আর খুঁজে পাওয়া গেল না। শুধু পাওয়া গেল তার হাতে লেখা একটা চিঠি, যাতে লেখা ছিল, বাবা, আমি একজনকে ভালোবাসি, তাই তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। পারলে আমাকে ক্ষমা করে দিও। আর পুচকি, চিন্তা করিস না আমার জন্য, আমি ভালো থাকবো বেশ। তারপর থেকে আমি সত্যিই চিন্তা করিনি, কারণ আপুকে আমি খুব ভালোবাসি। সে যখন বলেছে ভালো থাকবে, মানে সে থাকবে। তবে মিস করেছি তাকে বড্ড, কারণ আমার মায়ের মতো ছিল সে। সব সময় আগলে রাখতো আমায়। আমাকে খাইয়ে দেওয়া, গল্প শোনানো, নাচ শেখানো সব সে করতো। তাই আমার মায়ের মতো বোনকে হারিয়ে কিছুটা অগোছালো হয়ে গিয়েছিলাম। হুটহাট করেই কান্না করে দিতাম। তবে এখন অনেকটা সামলে গেছি। তবে মাঝে মাঝে খুব ইচ্ছা করতো জানতে, আপু তুমি কি সত্যিই ভালো আছো? ভাবনার মাঝে কেউ একজন গালে থাকা চোখের পানি মুছে দিল। তাকিয়ে দেখি সেই আন্টি আমার মুখ মুছিয়ে দিয়ে বললেন, বাড়ির জন্য মন খারাপ করছে? এটা তোমার নিজেরই বাড়ি, তাই কান্না করো না। আমার কেন জানি না কান্নার বেগটা বেড়ে গেল। ছোট থেকেই কেউ এমন খারাপের সময় সান্ত্বনা দিলে বড্ড কান্না পাই। ধরা গলায় তাকে বললাম,
আমি আপনাকে মামুনি ডাকতে পারি? সেও কিছুটা অবাক হলো, তারপর বলল, আমি এই বাড়ির কেয়ারটেকার, বাড়ির সম্পূর্ণ দেখে রাখার দায়িত্ব আমার। তুমি আমাকে হয়তো পরিবারের কেউ ভাবছো। আমি কিছুটা হতাশ হলাম, তারপর অসহায় গলায় বললাম, মামুনি ডাকলে কি সমস্যা হবে আপনার? না না, তা বলিনি, সে তুমি আমাকে ডাকতেই পারো। ছোট সাহেব আসলেই হীরের খনি বেছে এনেছেন। না হয় আজকাল তোমার মতো মেয়ে দেখি না। অন্যরা তো আমি কেয়ারটেকার হওয়া সত্ত্বেও আমাকে সার্ভেন্টদের মতো কাজ করার কথা বলে। উনি কিছুটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর আমাকে বললেন, ওই যে ওখানে কাবার্ড আছে, তাতে তোমার সব কিছু আছে। তুমি জামা কাপড় বদলে নাও, আমি আসছি। দুপুরে খাবার রেডি করতে হবে তো, তাছাড়া আজকে বড় সাহেবও আসবেন এখানে। উনি ব্যস্ত ভঙ্গিতে কথাগুলো বলে চলে গেলেন, আর আমি সেই কাবার্ডের দিকে এগিয়ে গেলাম। কাবার্ডের এক পাশ খুলতেই আটকে উঠলাম, কারণ সামনেই রক্তমাখা জামা পরে আছে, যার থেকে উটকো গন্ধ আসছে। মুহূর্তেই কালকে রাতের সব ঘটনাগুলো চাড়া দিয়ে উঠলো মাথায়। সেই বিভৎস চেহারা, আমার হাত পা কাঁপছে। কয়েক বছর ধরেই আমার এসবের সমস্যা রয়েছে। আমি মাটিতে বসে পড়লাম, শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। সামনের দৃশ্য কিছুতেই মেনে নিতে পারছি না। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে, সবকিছু ঝাপসা মনে হচ্ছে। আমি মাথা চেপে ধরে বসে আছি, চোখ খুললেই যেন সেই ভয়ানক দৃশ্য। কিছুক্ষণ নিচে বসে থাকার পর কিছুটা স্বাভাবিক হলাম, তাই উঠে বসলাম। ভুলেও আলমারির দিকে নজর দিইনি, আর অন্যদিকে ঘুরে কোনো রকম ধাক্কা দিয়ে আলমারিটা লক করলাম। তারপর ওই ঘরে আর এক মুহূর্ত দাঁড়ালাম না, নিচে নেমে এসে গার্ডেন এরিয়ায় চলে আসলাম। এই মুহূর্তে মুক্ত বাতাসের বড্ড প্রয়োজন আমার। চারপাশে চোখ বুলিয়ে বুঝতে পারলাম প্রায় শখানেক বডিগার্ড বাড়ি পাহারা দিচ্ছে। বড়লোকের বিরাট কারবার। কিছুক্ষণ গার্ডেন এরিয়ায় ঘুরে বাড়ির ভেতরে ঢুকলাম আবার। সেই কাল রাতে শেষবারের মতো ওই সাইকোটাকে দেখেছি, এরপর সকাল থেকে আর নজরে পড়েনি। অবশ্যই তো ভালো হয়েছে, কারণ কাল রাতের পর আর তার মুখ দর্শনের ইচ্ছে আমার নেই। দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুমের দিকে এগোলাম। এসেই সাবধানে অন্য পাশের কাভার্ড খুলে ড্রেস চেঞ্জ করে নিলাম। তারপর কিছুক্ষণ এদিক ওদিকে পায়চারি করে একসময় বালিশে গা এলিয়ে দিলাম। এই মুহূর্তে আমার কাছে কোনো ফোন নেই যে বাবার সাথে যোগাযোগ করব। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। ঘুম থেকে চোখ মেলে মামুনিকে দেখতে পেলাম, মানে এই বাড়ির কেয়ারটেকার। উনি আমাকে বললেন যে জঙ্কুক আর তার বাবা নাকি ডাইনিং রুমে আমার জন্য অপেক্ষা করছে। আমি ফ্রেশ হয়ে নিচে আসতেই জঙ্কুকে তার বাবার সাথে হেসে হেসে কথা বলতে দেখলাম, আর পাঁচটা স্বাভাবিক ছেলের মতো। কিন্তু আমি তো জানি সে নর্মাল নয়, তার বিশাল সমস্যা রয়েছে যা অন্যদের চোখে পড়ে না। উনি সব দিক থেকেই পারফেক্ট, দেখতে হ্যান্ডসাম, যাকে বলে অতিরিক্ত সুন্দর, যাকে এক দেখায় যে কেউ প্রেমে পড়ে যাবে। মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও, সব মিলিয়ে যে কোনো মেয়ের স্বপ্নের পুরুষ। কিন্তু এই পারফেক্ট চেহারার পেছনে লুকিয়ে আছে অন্য এক চেহারা, যে মানুষকে খুন করে পৈশাচিক আনন্দ পায়। হ্যাঁ, মানুষ খুন করে, কারণ আলমারিতে শুধু রক্তে ভেজা শার্ট ছিল না, সাথে কিছু ছবিও ছিল যাদের বিভিন্ন মানুষের লাশ ছিল। আমি কিছুটা ঘৃণা নিয়ে তার থেকে দৃষ্টি সরিয়ে নিলাম। আমি তাকে ঘৃণা করি, কিন্তু তাকে ভয়ও পাই বড্ড। তাই হয়তো অনেক কিছু করার থাকলেও হাত পা গুটিয়ে তার খাঁচায় বন্দি দশায় আছি। কিছুটা সাহস নিয়ে তার দিকে না তাকিয়ে তার বাবার পাশে চেয়ারে বসলাম, কারণ তার পাশে বসার সাহস আর ইচ্ছে কোনোটিই আমার নেই। কিন্তু অন্য সময়ের মতো আমার অনিচ্ছা সত্ত্বেও সে নিজের চেয়ার থেকে উঠে আমার পাশের চেয়ারে বসলেন। পুরোটা সময় জুড়ে নিজের বাবার সামনে খুব কেয়ার করলেন আমার, তাকে বোঝালেন কতটা ভালোবাসেন সে আমায়। তবে তার বাবা খুব ভালো মানুষ। আমাকে প্রথমেই জিজ্ঞাসা করেছেন, মা তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি যথারীতি মাথা নাড়িয়ে না বললাম, কারণ এখনো পর্যন্ত আমার সাথে কিছুই হয়নি, তবে ভবিষ্যতের কথা জানা নেই। যে শান্ত বাঘ আমার পাশে বসে আছে সে যে অশান্ত হয়ে উঠবে না তার কোনো নিশ্চয়তা নেই। খাওয়া দাওয়া শেষে সোফায় বসে তার বাবার সাথে আলাপ করছিলাম। হঠাৎ তিনি বলে উঠলেন, তোমার কিছু চাই মা? যদি কখনো কিছু দরকার হয় তো আমাকে নির্দ্বিধায় বলতে পারো, তুমি আমার মেয়ের মতো। আমার মনে হলো এই একটাই সুযোগ বাবার সাথে কথা বলার। আমি জানি না এতে কি হবে, তবে মরার আগে বাবার আওয়াজ শুনেই মরতে চাই।
তাইরাকে নরম গলায় বললাম, বাবার সাথে কথা বলতে চাই একটু। আমার কথা শুনে তিনি যে অবাক হয়েছেন তা টের পেয়েছি। কিছুটা বিস্ময় নিয়ে বললেন, তোমার ফোন কোথায়? আমি এবার জাঙ্কুকের দিকে তাকালাম। সে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ছোটখাটো ঢোক গিলে বললাম, আমার ফোন ভুলে কালকে বাসায় রেখে এসেছি, আর উনি সকাল থেকে বাসায় ছিলেন না। যখন ফিরেছেন তখন আমি ঘুমিয়েছিলাম, তাই চাওয়া হয়নি তার কাছে। ও জাঙ্কুক, বৌমাকে একটা ফোন কিনে দিস, আর এখন তোর ফোনটা দে, কথা বলুক বাবার সাথে। তিনি আমার দিকে তাকিয়ে কিছুই বলেননি ঠিকই, তবে বেশ বুঝতে পারছি সে আমার এক দ্বন্দ্ব কথাও বিশ্বাস করেনি। তবে আমার যায় আসে না, বাবার সাথে কথা বলতে পারলেই শান্তি। জাঙ্কুক আমাকে দাঁতে দাঁত চেপে ফোনটা দিয়ে বলল, নাও কথা বলো। আমি ভয়ে ভয়ে ফোনটা হাতে নিলাম, তারপর সেখানে বসেই ফোন দিলাম, কারণ এই মুহূর্তে বাবার সামনে থেকে সরলে ভয়ঙ্কর কিছু হতে পারে আমার সাথে। বাবার সাথে টুকিটাকি কথা বলে রেখে দিলাম। সে বেশ রেগে আছে বুঝলাম। ফোনটা কাটার পূর্বেও সাবধান করে দিলেন যেন তার জামাইকে কোনো প্রকার কষ্ট না দেই। আমি ফোনটা জাঙ্কুককে ফিরিয়ে দিলাম। সন্ধ্যায় মামুনির কাছে রান্নাঘরে দাঁড়িয়ে আছি, কারণ রুমে পা ফেলার সাহস বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আজকে বাবা আমাদের কাছে থাকবেন, অবশ্য আমি জোর করে রেখে দিয়েছি, কারণ সে আমার কাছে একদিন থাকা মানে আজকের জন্য রেহাই পাওয়া। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দেখে মামুনি আমার দিকে তাকিয়ে বললেন, মন খারাপ? বাবার কথা মনে পড়ছে? আমি জবাব দিই না, কারণ কি জবাব দেব তা জানা নেই। আপাতত কথা বলতেই ইচ্ছা হচ্ছে না। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তিনি আবার বললেন, ছোট সাহেবকে ভয় পাও? কথাটাই আমি চমকে উঠলাম, কারণ আমি ভেবেছিলাম ওনার আসল চেহারা কেবলমাত্র আমার জানা। আমি জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। তা দেখে তিনি চুলার আঁচ কমিয়ে আমার দিকে ফিরলেন, তারপর দুটো হাত নিজের কাছে নিয়ে বললেন, এখন যে ছোট সাহেবকে দেখছো, এক সময় এমনটা ছিল না। খুব হাসি খুশি ছিল, তার অনেক বন্ধু ছিল, তাদের সাথে হইচই মেতে থাকতো। তার মা তাকে জন্ম দেওয়ার সময় মারা যান, কিন্তু আত্মীয় ও পরিবারের কথা শুনে বড় সাহেব আর একজনকে নিয়ে আসলেন, আর তিনি হলেন ছোট সাহেবের সৎ মা। সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করত। বড় সাহেব মানা করলেও বলতো সে জব আর ছেলে দুটোই সামলাতে পারবে, কিন্তু বড় সাহেবের সামনে শুধু ভালো সাজার নাটক করত। তাই ছোট থেকেই ছোট সাহেব আমার কাছেই বড় হয়েছে, তাই খুব সখ্যতা ছিল আমার সাথে। কিন্তু যখন তার 12 বছর বয়স, তখন তার বাবা আর সৎ মা একদিন তুমুল ঝগড়া করেছিল। যতটুকু বুঝেছিলাম তার মর্মাহত এই ছিল যে ছোট সাহেবের সৎ মায়ের সাথে তার বসের অন্যরকম সম্পর্ক ছিল, আর ছোট সাহেবের সাথে করা অন্যায়গুলো তার চোখে পড়তে লেগেছিল। তাই বড় সাহেব তাকে ডিভোর্স দিয়েছিলেন। ছোট সাহেবের তখন ওসব বোঝার বয়স ছিল না, তাই মাকে লাগেজ নিয়ে বেরিয়ে যেতে দেখে তার হাত ধরে বাধা দিতে যায়, কিন্তু তিনি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ছোট সাহেব সিঁড়ি দিয়ে পড়ে যান। পুরো 3 মাস ছোট সাহেব কোমায় ছিলেন। যখন উঠলেন তখন কেমন যেন চেঞ্জ হয়ে গেলেন। কারোর সাথে কথা বলতেন না, ঘরবন্দি হয়ে থাকতেন। উনি দীর্ঘশ্বাস ফেললেন। আমি অবাক হয়ে শুনছি, কিন্তু সমস্যা সেটা ছিল না। সমস্যা হলো অন্য জায়গায়। ছোট সাহেব ক্রমশ জেদি হয়ে গেলেন, ঘরে ভাঙচুর করতেন, এমনকি নিজের হাত পাও কেটে ফেলতেন। বড় সাহেবের একটা পোষা কুকুর ছিল যাকে তিনি খুব আদর করতেন, কিন্তু একদিন ওইটার লাশ বড় সাহেবের রুমের সামনে কে যেন ফেলে রাখে। পরে জানা যায় ছোট সাহেব মেরেছে সেটাকে। বড় সাহেব কারণ জানতে চাইলে বলে সে কেন ওই কুকুরকে প্রায়োরিটি দেয়। বড় সাহেব শুধু তাকে ভালোবাসতে পারবে, অন্য কাউকে না, না হয় সবাইকেই মেরে ফেলবে। এরূপ কাণ্ডে আমরা হতবাক ছিলাম। তারপর ডাক্তার দেখানো হয় তাকে, আর আমরা জানতে পারি ছোট সাহেবের প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন। তিনি কাউকে বিশ্বাস করেন না, তার মনে হয় তাকে সবাই ধোঁকা দিচ্ছে। তাই বড় সাহেব যখন ওই কুকুরকে আদর করতেন, তখন তার মনে হতো সেই কুকুর তার জায়গা নিয়ে নেবে, তাই সেই কুকুরকে সরিয়ে ফেললেন উনি। এই জন্য যাকে সে কাছের মানুষ মনে করে, তার পুরো দুনিয়া ঘিরে শুধু সেই থাকতে হবে, অন্য কেউ আসলেই তাকে সরিয়ে দেবে সে। তবে এটা ঠিক হতে পারে যে সে যা চায় তাই সে পায়। তাই
তাই তুমি যত দূরে যেতে চাইবে সে তোমাকে তত কষ্ট দিবে, সাথে তোমার আশেপাশের মানুষকেও। কিন্তু যতক্ষণ তার কথা মেনে চলবে ততক্ষণ সে তোমাকে কিছুই করবে না, বরং বড্ড আগলে রাখবে। তাই নিজের ভালো চাইলে এমন কিছুই করবে না যা তার অপছন্দ, কারণ ফল তোমাকেই ভুগতে হবে। কথাগুলো শুনে আমি অতীত মেলানোর চেষ্টা করলাম। আমি তার কথা না মানতেই সে অমন কাজ করেছে, আর যখন মেনে চলেছি তখন কিছুই করেনি, আর তাছাড়া কাল থেকে ওকে কিছুই করেনি। এর মানে উনি যা বলছেন তা সত্যি। যতক্ষণ মেনে চলবো ততক্ষণ ভালো থাকবো, আর না মেনে চললেই সে সাইকোদের মতো করবে। এসব 7-5 ভাবতে ভাবতেই রুমের দিকে এগোলাম, কারণ মামনির কথা অনুযায়ী সে আমাকে কিছুই করবে না যতক্ষণ তার সকল কথা মেনে চলি। রুমে পা রাখতেই দেখি সব অন্ধকার হয়ে আছে, তাই লাইট জ্বালাতেই যাব তার পূর্বেই কেউ তীব্র গতিতে আমার গলাটা চেপে ধরে দেওয়ালের সাথে ঠেকালো। এক ফোঁটা শ্বাসও যেন নিতে পারছি না আমি। গলা চেপে ধরাতে শ্বাস নিতে পারছিলাম না। খুক খুক করে কেসে উঠতেই সে গলা ছেড়ে দিল, আর আমি ফ্লোরে বসে পড়লাম। জোরে জোরে শ্বাস নিচ্ছি, মনে হচ্ছে সাক্ষাৎ মৃত্যুর সম্মুখীন হয়ে আসলাম। নিচে বসে থাকা অবস্থায় পুরো ঘর আলোকিত হয়ে উঠল। সামনে হাঁটু গেড়ে কেউ একজন বসলো। মাথা তুলে দেখি জঙ্কুক, যার চোখ মুখ সব লাল হয়ে আছে, হয়তো বেশ রেগে আছেন, কিন্তু ঠোঁটের কোণে আলতো হাসি ঝুলছে। খুব জোরে আমার থুতনি চেপে ধরে মুখ তুলে ধরলো, তারপর দাঁতে দাঁত চেপে বলল, খুব কষ্ট হচ্ছে না? আমারও কষ্ট হচ্ছে খুব। দেখো, মনে হচ্ছে কেউ বুকে ছুরি চালিয়েছে। তুমি আমাকে ছাড়া অন্য কাউকে কেন বেশি ভালোবাসো? আমার কষ্ট হয় জানো, তাই ভাবছি তোমার বাবাকে একদম শেষ করে দিব। তারপর তুমি আর তার সাথে কথাও বলবে না, আর ভালোবাসবে না। তখন শুধু আমাকে ভালোবাসবে তুমি, তাই না? কথা শুনে আটকে উঠলাম, কারণ আমি জানি সে যা বলছে তাই করবে। মুহূর্তেই সেই ছেলেটির কথা মনে পড়লো যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেই বিভৎস চেহারা। আমি ভয়াবহত দৃষ্টিতে তাকালাম, কিন্তু পরক্ষণেই নিজেকে সামনে নিলাম, কারণ জঙ্কুক যা করছে তা সম্পূর্ণ জ্ঞান থাকা অবস্থায় করছে না। যদি বাবাকে বাঁচাতে হয় তবে তার বিশ্বাস অর্জন করতে হবে। আমি জানি আমি তাকে ঘৃণা করি, হয়তো এতটাই ঘৃণা করি যে তাকে খুন করতেও আমার হাত কাঁপবে না, কিন্তু সেটা করার সামর্থ্য আমার নেই। আর তাছাড়া কোনো অসুস্থ ব্যক্তিকে মারার মতো নির্দয় আমি নই। তাই নিজেকে কিছুটা শান্ত করলাম, তারপর হুট করেই তাকে জড়িয়ে ধরলাম, কারণ তাকে শান্ত করা খুবই প্রয়োজন। কিছুক্ষণ বাদে টের পেলাম দুটো হাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে, হয়তো রাগ কমে গিয়েছে তাই। আমি তাকে জড়িয়ে ধরা অবস্থায় বললাম, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনি তো এখন আমার সবচেয়ে কাছের মানুষ, তাই না? তাহলে আপনার থেকে অন্য কাউকে বেশি ভালোবাসতে পারি বলুন? আমার কথায় চমকে উঠে আমাকে ছেড়ে দিলেন, তারপর আমার দিকে তাকিয়ে বলল, সত্যি সত্যি তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো? আমাকে ছেড়ে কোথাও যাবে না? আমি মাথা নাড়ালাম, যাতে উনি বড্ড খুশি হলেন। আমার হাত ধরে বলল, কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না? কখনো না, প্লিজ। ইচ্ছা না থাকা সত্ত্বেও তার হাত ধরে আশ্বাস দিলাম তাকে ছেড়ে কোথাও যাব না। তাতেই যেন সে বড্ড খুশি, ঠিক বাচ্চাদের মতো, যেন নতুন খেলনা পাওয়ার বায়না করে। আমার এই মুহূর্তে মনে হচ্ছিল সে বড্ড অসহায়, যে একটু ভালোবাসার বায়না করছিল। আমার কোলে চুপটি করে মাথা রেখে শুয়ে পড়ল সে, আর আমি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। সত্যি বলতে এই মুহূর্তে খুব দয়া হচ্ছে আমার তার প্রতি, কারণ সে ছোট থেকে মা ছাড়া বড় হয়েছে, আর মা ছাড়া সন্তান কতটা অসহায় তা আমি ছাড়া আর কে ভালো জানে। বাবা যতই ভালোবাসা দিক না কেন, দিনের শেষে মা হতে পারবে না কখনোই। কিন্তু তাই বলে আমি তো হিংস্র নই, আমার মধ্যেও মনুষ্যত্ব আছে যা তার মাঝে নেই। যদিও মামনি বলেছেন তার পার্সোনালিটি ডিসঅর্ডারের কারণে, কিন্তু মানুষকে অবিশ্বাস করা পর্যন্ত ঠিক আছে, তাই বলে খুন একটা সাইকো ছাড়া অন্য কারোর কাজ নয়। আর কোনো খুনিকে হয়তো আমি চাইলেও মেনে নিতে পারবো না, না কখনো না। দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে গেল। সেদিনের পর থেকে জঙ্কুক আমার সাথে কোনো রূপ খারাপ ব্যবহার করেনি, আর না কোনো হিংস্র আচরণ করেছে। আর 5টা হাজবেন্ডের মতোই খুব স্বাভাবিক ছিল সে। আগের মতো হুটহাট করে কারোর উপর রেগে যায় না। সব মিলিয়ে ধরতে গেলে সুখেই ছিলাম যে আমাকে এখন কিছুটা বিশ্বাস করে। এমন
এমনকি আমাকে ফোন কিনে দিয়েছে নতুন, যাতে আমার পুরনো সিম রয়েছে। তবে সেদিনের পর আর বাবার সাথে যোগাযোগ করিনি। বাবা অবশ্য এসেছিল কয়েকবার, তবে জঙ্কুকের সামনে কোনো রূপ সখ্যতা দেখায়নি, কারণ সে সম্পূর্ণ ভালো হয়েছে কিনা তা আমার জানা নেই। যে কোনো কিছুই হিতের বিপরীত হতে পারে। আমি বর্তমানে তাদের ফ্যামিলি ডক্টরের সামনে বসে আছি। জঙ্কুকের আড়ালে আমি এই ডক্টরের সাথে কন্ট্যাক্ট করি আর তার চিকিৎসা শুরু হয়। সে আমাকে তার সম্পূর্ণ সিমটম খুলে বলেন এবং বলেছিলেন যে তার এই সমস্যা এখন আর নেই, কারণ তার সবচেয়ে বড় সমস্যা ছিল সে কাউকে বিশ্বাস করতো না, কিন্তু এখন সে সবাইকে বিশ্বাস করা শুরু করেছে। তাই আগের মতো হিংস্র আর কখনোই হবে না সে। আর 5টা নর্মাল মানুষের মতোই সেও সম্পূর্ণ নর্মাল। কথাটা শুনে খুবই খুশি হলাম। আমার কাজ শেষ। আমি চেয়েছি সে সুস্থ হোক, আর এখন সে সম্পূর্ণ সুস্থ। হসপিটাল থেকে বাসায় ফেরার পথে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেললাম। আমি জানি না এতে কার কি হবে, তবে আমি মনে করি এটাই সবার জন্য ভালো। বাসায় ফিরে দেখি জঙ্কুক বেডরুমে বসে আছে। আমি ভেবেছিলাম সে হয়তো বাইরে থেকে ফিরতে দেখে কিছু বলবে আমায়, কিন্তু আমাকে চমকে দিয়ে সে কিছুই বলল না, বরং জড়িয়ে ধরলো আমাকে। তারপর বলল, তোমার মনে হয় না আমাদের খাটটা অনেক বড়? এখানে আর একটা মানুষের দরকার, তাই না? দেখো, আদো আদো চোখে তাকাবে আর ছোট ছোট হাত দিয়ে আমার হাত ধরবে। আমাদের এখন একটা বেবি নেওয়া উচিত, তাই না তে? আমি কিছুই বললাম না, শুধু হাসলাম। এর কি উত্তর দেব আমার জানা নেই। মাঝে মাঝে ভাবি যদি আমি হারিয়ে যাই তবে তার কি হবে। এয়ারপোর্টে সিটে বসে আছি, আর কিছুক্ষণ পরেই প্লেনে উঠবো। তারপর সারা জীবনের জন্য এই দেশ আর জঙ্কুককে ছেড়ে চলে যাব। হাতে পাসপোর্ট আর ভিসা নিয়ে বসে আছি মাথা নিচু করে। মাথার ভিতর অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে। কোথাও একটা খারাপ লাগা কাজ করছে। খুব ইচ্ছে ছিল তাকে গুড বাই বলবো, কিন্তু বলা হয়নি, কারণ বললে সে আসতে দিবে না। আমি জানি না আমার চলে যাওয়ার পর সে কি করবে, তবে আমার পক্ষে আর মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে তার সাথে থাকা সম্ভব নয়। সংসার মানে শুধু একসাথে থাকা নয়, বরং দুজন মানুষের সহযোগিতায় একটা ছোট্ট নির্গড়া, কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে সম্ভব নয়। আমি জানি না প্রতি মুহূর্তে তার বলা ভালোবাসার কথায় কতটুকু সত্যতা রয়েছে, তবে আমি তাকে ঘৃণা করি। তার ব্যবহারের সঠিক কারণ জানার পর থেকে হয়তো তার প্রতি আমার দয়া হয়েছে, তবে তাকে সুস্থ করতে সাহায্য করেছি। এতদিন থাকতে থাকতে হয়তো মায়াও জমেছে, তবে সেটা আমার হৃদয়কে নাড়াতে পারেনি। আমি তাকে ঘৃণা করি, প্রচন্ড ঘৃণা করি, আর সারা জীবন করব। সে হয়তো কোনো কিছু ইচ্ছা করে করেনি, তবে তাই বলে আমার কষ্ট তো মিথ্যা নয়। প্রতিনিয়ত ভয়ের মধ্যে থাকা, জানি কখন কি করে বসে। সেই ভয়ের অনুভূতিগুলো চাইলেও ভুলতে পারবো না, কিন্তু তার প্রতিশোধ নেওয়ারও আমার পক্ষে সম্ভব নয়। তাই তাকে ছেড়ে চলে যাওয়াই শ্রেয়। এতে সেও ভালো থাকবে আর আমিও। আর যাই হোক, কোনো ক্রিমিনালের সাথে ঘর করা আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, ক্রিমিনাল। সে একটা ক্রিমিনাল যে বিয়ের দিন আমার বোনকে কিডন্যাপ করেছিল, যাতে ওকে বিয়ে না করতে হয়, কারণ সে আমাকে চেয়েছে। তাই আপুকে 2 দিন আটকে রেখেছিল, অথচ সবার সামনে আপুকে খারাপ বানালো। তারপর নিজে জোর করে অন্য একজনের সাথে আপুর বিয়ে দিয়ে দিল, যেখানে সে জানতো আপু শুধু তাকে ভালোবাসে। একটা মানুষ কতটা জঘন্য হলে এমন কাজ করতে পারে। যদিও আপু এখন সুখে আছে, কিন্তু তাই বলে তার যে কষ্ট হয়েছে তার দায়ভার কে নেবে? আপুকে কিছুদিন আগে পর্যন্ত বাবা ক্ষমা করেনি, তার কি হবে? সে আমাকে হাসিল করার জন্য আমার কাছের মানুষগুলোকে আঘাত করেছে, তাদের বিচ্ছেদ ঘটিয়েছে। বিচ্ছেদ কতটা কষ্টের হয় তা তারও বুঝতে হবে। আর তাছাড়া আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর 2টি বছর আমি তার জন্য কাটিয়েছি। হয়তো অনেকেরই মনে প্রশ্ন জাগবে, আমি তাকে সাইকো কেন বলি? কারণ সে আসলেই একটা সাইকো। আপুর সাথে বিয়ে ভাঙার পর প্রায় দিন আমাদের বাসায় আসতেন আর আমার দিকে তাকিয়ে থাকতেন সময় নিয়ে। তার সেই উদ্ভট তাকানোর মানে খুঁজে পেতাম না আমি। তবে যেহেতু বাবার পরিচিত, অস্বস্তি হওয়া সত্ত্বেও কিছু বলার সাহস পাইনি। কিছুদিন পরে শুরু হলো অচেনা নাম্বার থেকে ছেলেদের থেকে দূরে থাকার হুমকি। প্রথম মজা ভেবে উড়িয়ে দিল, ক্রমশ বোধগম্য হলো কেউ মজা করছে না, বরং আমার সাথে গেম খেলছে। আমার বেস্ট ফ্রেন্ড ইউনোকে সেদিন কেউ একজন বেধড়ক পিটিয়ে মাঝ রাস্তায় ফেলে গেছিল। সেদিন বুঝতে পারি ব্যাপারটা মজা নয়। এরপর প্রায়
বিভৎস চেহারার ছবি আসতে শুরু করলো আমার কাছে, সাথে চিঠি যেখানে লেখা থাকতো আমি শুধু তার, অন্য কেউ নজর দিলে তার পরিণতি এর চেয়েও ভয়ঙ্কর হবে। ভয়ে ইউনোর সাথে যোগাযোগ করা অফ করে দিয়েছি, এমনকি কেউ মিশতো না আমার সাথে। যে ছেলে চেষ্টা করতো হয় তার লাশ পাওয়া যেত, না হয় হসপিটালের কেবিনে ভর্তি। পুরো 2 বছর দুঃস্বপ্নের মতো কেটেছে আমার। পুরোটা সময় জুড়ে মনে হতো কেউ আমার উপর নজর রাখছে, আমাকে সর্বক্ষণ দেখছে, লাইক আ স্টকার। আমি কি কালারের ড্রেস পরেছি তা আমি ঘরে থাকা সত্ত্বেও বলে দিতে পারতো। আমি কে করতো তা জানা ছিল না আমার। একদিন হঠাৎ সে নাম্বার থেকে মেসেজ আসে যে অমুক জায়গাতে দেখা করো। আমি ভাবলাম দিলে দিলে ভয় পেয়ে মরার চেয়ে একবারে মরে যাওয়াই ভালো, তাই সাহস করে সেদিন গেছিলাম। আর সেখানে গিয়ে জিয়ন জংকুকের আসল চেহারা দেখলাম। যে মানুষটি গত 2 বছর আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছিল, মানসিকভাবে দুর্বল করে দিয়েছিল, সে আমাকে প্রপোজ করেছে, তাও বিয়ের জন্য। আর কে করতো আমার জানা নেই, তবে আমি বিয়ের জন্য রাজি হতে পারিনি। মুহূর্তেই তার প্রতি থাকা সম্মান ঘৃণায় রূপ নিল, আর আমি বাবার নিয়ে আসা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। তারপরেরটুকু তো আপনাদের জানাই। কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্স হলো যে যাত্রীদের প্লেনে গিয়ে বসতে বলছে। আমি আমার সকল কিছু নিয়ে উঠে দাঁড়াতেই একটা হাত চেপে ধরলো আমায়। সে আর কেউ নয়, আমার বাবা। বাবার হাত ধরে এই দেশ ছেড়ে ভিয়েতনামে চলে যাচ্ছি সারা জীবনের জন্য, আর এই চেনা দেশে ফিরবো না আমরা। এত ঘৃণার ফাঁকেও জংকুকে একবার দেখার জন্য মনটা আনচান করছিল, কিন্তু ইচ্ছা চেপে গেলাম। কি করছে সে এখন? আমার ফেলে আসা চিঠি নিশ্চয় পেয়েছে। আমি চাই সে ভালো থাকুক, আর আমিও মুক্তি চাই, প্রাণ খুলে শ্বাস নিতে চাই। এতটুকু বলা শেষ হতেই পুরো রুমে নিস্তব্ধতা ছেয়ে গেল। সবাই উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে, তারপর কি শুনবে সেই আশায়, কিন্তু কিছু শুনতে না পেরে হতাশ হলো। উৎসুক জনতার একজন কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করেই ফেললো, কাহিনী কি এখানেই শেষ? তাহলে কি আর তাদের দেখা হয়নি? আর ওই সাইকোর কি হয়েছিল তারপর? তে মুচকি হাসলো, তবে কিছু বলল না। কিছু কিছু সময় নিস্তব্ধতা অনেক কিছুই বলে দেয়। ও উঠে দাঁড়ালো, তারপর রুম ছেড়ে বেরিয়ে পড়লো। ও নিজে জানা নেই তারপর ওই সাইকোটার কি হয়েছে। আজ প্রায় 1 বছর দেশ ছেড়েছে ও। এখানে নিজের বাবার সাথে একটা ফ্ল্যাটে থাকে। এখানে একটা এনজিও হয়ে জব করে অনেক দিন ধরে। আজ ওর কলিগরা সবাই মিলে ধরেছে একটা গল্প বলার জন্য, তাই নিজের জীবনের সত্যটাকে গল্প বানিয়ে বলেছে ও। ওর মনে হতো ও জংকুককে ঘৃণা করে, কিন্তু ও ভুল ছিল। এই 1টা বছর হারে হারে টের পেয়েছে ও কতটা মিস করেছে তাকে, কতটা চেয়েছে তাকে, কিন্তু ফিরে যাওয়ার মুখ নেই ওর। কি বলবে গিয়ে? জংকুকের শাস্তি দিতে গিয়ে নিজেই সেটা ভোগ করছে। ভিয়েতনামের সবচেয়ে বড় আকর্ষণ হলো গোল্ডেন ব্রিজ। কিছু কিছু মানুষ বিশ্বাস করে যে এখানে যদি কোনো কাপল এই প্রকৃতিকে সাক্ষী রেখে কিস করে, তাহলে তারা সারা জীবন একসাথে থাকবে। অদূরেই সেই দৃশ্য চোখে পড়ছে। সেখান থেকে দৃষ্টি সরিয়ে ব্রিজের নিচে তাকালো তে। হঠাৎ মনে হলো কেউ একজন ওর হাত চেপে ধরেছে, আর কিছু বোঝার পূর্বেই নিজের অধর যুগল অন্যের অধীনে। সে কে তা সে বুঝতে পারলো, তবে ছাড়ানোর চেষ্টা করেনি, কারণ ও জানে মানুষটি কে। এই 1 বছর এই বর্ষগুলোকে বড্ড মিস করেছে ও। ও মানুষটির চোখের দিকে তাকালো। এই সাইকো লোকটা সত্যিই সাইকো, তবে এই সাইকোর চোখে কোনো হিংস্রতা নেই, বরং রয়েছে একরাশ ভালোবাসার পাগলামো। তে মৃদু গলায় প্রশ্ন করলো, কখন এসেছেন এখানে? জংকুক হাসলো, তারপর কপালে কপাল ঠেকিয়ে বলল, তুমি যে ফ্লাইটে এসেছো তার ঠিক পরের ফ্লাইটে। তে অবাক করা দৃষ্টিতে তাকালো, মানে এতদিন ধরে এই লোকটা এখানেই ছিল, অথচ ওর সামনে আসেনি, আর ওর বিরহের দহনে প্রতিনিয়ত জ্বলেছে সে। তাহলে আপনি সামনে আসেননি কেন? তুমি আমাকে বিচ্ছেদের শাস্তি দিতে চেয়েছিলে, আর আমি চেয়েছিলাম তোমার ইচ্ছে পূরণ করতে। তবে অবাক হয়েছি এটা দেখে যে আমাকে শাস্তি দিতে গিয়ে তুমি নিজেও শাস্তি পেয়েছো। তাহলে আজ কেন সামনে এলেন? কারণ তোমাকে ছাড়া থাকা আর সম্ভব নয়। এতদিন দূর থেকে দেখে দেখে বড্ড তৃষ্ণার্ত হয়ে গেছি তোমার ভালোবাসার। এই বিরহের দহন আর সইতে পারছি না। পুরনো স্বভাব এখনো যায়নি, এখনো ফলো করেন লাইক আ স্টকার। বহুদিনের অভ্যাস ম্যাডাম, এত সহজে ছাড়ি কি করে? তে জংকুকের বুকে কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল।
সাইকো একটা। শুধু সাইকো না, তোমার সাইকো। তেকে ছাড়া থাকতে হবে কথাটা ভাবলেই মনে হয় শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাচ্ছে। ওর পাগলামোর ছিটে ফোটাও তেকে দেখাবে না, কারণ ভালোবাসে ওকে বড্ড। জঙ্কুক তেকে আরো শক্ত করে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিল। হ্যালো জান পাখিরা, স্টোরিটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। সো বাই বাই জান পাখিরা, লাভ ইউ।